আসসালামু আলাইকুম দর্শক, ঘোষণাপত্রকে সামনে রেখে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বা তার সভাপতিত্বে যে সর্বদলীয় বৈঠকটি হওয়ার কথা ছিল, সেই বৈঠকের দিন বৃহস্পতিবার আমরা নানান ধরনের নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে দেখলাম এবং তোপের মুখে পড়লেন কথিত মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে সরকারের জন্য সাংঘাতিকভাবে প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে পড়ছিল এই দিনটি। আমরা দেখলাম যে কোনো কোনো দল এই বৈঠক প্রত্যাখ্যান করলেন এবং কোনো কোনো দলের নেতাদের মুখে ঘোষণাপত্রের খসড়া কারা করেছেন বা কে করেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে, উত্তর মেলেনি। প্রথমে আমরা দেখলাম যে বুধবার রাত 10টার দিকে বৃহস্পতিবার বৈঠক নিয়ে আমন্ত্রণ জানানো হলো হোয়াটসঅ্যাপের খুদে বার্তায় বিভিন্ন দলের শীর্ষ নেতাদের কাছে। বৃহস্পতিবার বৈঠক, বুধবার রাত 10টার সময় বার্তা যায়। আবার কোনো কোনো দলকে বৈঠকের দিন সকালেই আমন্ত্রণ জানানো হলো, কাউকে বা আমন্ত্রণ জানানো হলো মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে, দুপুর 1টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিকে আমন্ত্রণ জানানো হয়েছে, আরো 2-1টা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা বৈঠককে প্রত্যাখ্যান করলো। সিপিবি, বাসদ, 12 দলীয় জোট। এবং সকাল থেকে গুঞ্জন চলছিল বিএনপি এই বৈঠকে অংশ নেবে না, এবং আমি নিজেও আপনাদেরকে ওই দিন সকালেই জানিয়ে দিয়েছিলাম যে বৈঠক নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে, এটা আদৌ হবে কিনা বা কারা যাবে, যথেষ্ট পরিমাণ সেটি নিয়ে কনফিউজিং অবস্থা ছিল। একটা পর্যায়ে মানে দুপুর 2:30টার দিকে আমরা জানতে পেলাম যে না, বিএনপির পক্ষ থেকে কোনো রকমে প্রধান উপদেষ্টা যেহেতু বৈঠকটি ডেকেছেন, সম্মান রক্ষার্থে একজন যাবেন, কিন্তু তিনি কোনো কথা বলবেন না, শুধু উপস্থিত হবেন, এই পর্যন্ত। একটা পর্যায়ে তারপরে জানা গেল যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাবেন, ওই পর্যন্তই। যাই হোক, বৈঠকটি হলো, কিন্তু সেই বৈঠকের মধ্যেও নানান ধরনের কাহিনী আমরা দেখলাম। বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হলো যে 5 আগস্টের পর 5.5 মাস পরে কেন ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা উপলব্ধি করা হলো, এই ঘোষণাপত্র দিয়ে কি করা হবে, এই ঘোষণাপত্র কিভাবে প্রস্তুত করা হবে, কারা ঘোষণা দিবে, নানান ধরনের প্রশ্ন। এবং উপদেষ্টা কথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম পড়লেন তোপের মুখে, কেন এই প্রক্রিয়ায় বৈঠকের আমন্ত্রণ জানানো হলো, কোনো প্রকার সম্মান রাজনৈতিক দলগুলোকে দেওয়ার ইচ্ছে সরকারের আছে কি না, সেই প্রশ্ন উঠেছে। এবং রাজনৈতিক দলগুলোকে যে একেবারে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রথম থেকে, সেগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তো এই যখন অবস্থা, একটা পর্যায়ে প্রধান উপদেষ্টা বড় বড় বলি ছাড়লেন এবং যে খসড়াটি, ঘোষণাপত্রের খসড়া কে বা কারা তৈরি করেছেন, সেই খসড়াটি একইভাবে আমন্ত্রণ যেমন জানানো হয়েছে দুপুর 1টা-2টার দিকে, মানে বৈঠকে 2-2.5 ঘন্টা আগে খসড়াপত্র ওইভাবে দেওয়া হয়েছে, কাউকে আগের দিন, কাউকে পরের দিন সকালে। সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে যে এত শর্ট নোটিশে বৈঠকে উপস্থিত হয়ে এই খসড়াপত্র পর্যবেক্ষণ করে বা বিশ্লেষণ করে সেই বিষয়ে মতামত দেওয়া, ঐক্যমত্যে পৌঁছানো কতটা সমীচীন বা কতটা সম্ভব। যাই হোক, খসড়াপত্রে কি লেখা ছিল? খসড়াপত্রে 47-এর ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির কথা বলা হয়েছে, 71-এর জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এবং পরবর্তী ঘটনা প্রবাহের কথা উল্লেখ করা হয়েছে, 72-এর সংবিধান স্বাধীনতার শহীদ এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। বেশ ভালো কথা। পরবর্তীতে এসে আবার কোথায় গিয়ে শুরু হলো? 111 থেকে শুরু হলো। সেখানে বলা হয়েছে যে ক্ষমতার সুষ্ঠু রদবদলের রাজনৈতিক ব্যর্থতার সুযোগে ষড়যন্ত্রমূলক 1/11-এর মাধ্যমে শেখ হাসিনার একচ্ছত্র আধিপত্যের পথ সুগম হয়। শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, দলীয় স্বার্থে সংবিধান সংশোধন এবং পরিবর্তন রাষ্ট্রীয় এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হয়েছে। গত 15 বছর, 15.5 বছর জেল, জুলুম, নির্যাতন, যেভাবে স্টিমরোলার চালানো হয়েছে বিরোধী দলীয় নেতাদের উপরে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তুলে ধরার পরে বিতর্কিত 3টি নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে। সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এক বাক্যে বলে দেয়া হলো যে 72-এর সংবিধান স্বাধীনতার শহীদ এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে, তারপরে এক ধাক্কায় 111, তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যা কিছু বলা যায় কোনো সমস্যা নেই, যা কিছু বলা হয়েছে আমরা এর সাথে একমত পোষণ করি, কিন্তু মাঝখানে গুলো গেল কোথায়? 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন গেল কোথায়? মাঝখানে যে সামরিক বাহিনীতে কু, পাল্টা কু,
দেশকে নিয়ে ষড়যন্ত্র, সেগুলো গেল কোথায়? মানে এইগুলো তাদের কাছে কোনো ধর্তব্য না যারা এটি লিখেছে খসড়াপত্র। এবং আমি নিশ্চিত যে হয়তো নতুন করে কিছু শব্দ সংযোজন করা হয়েছে, সম্পূর্ণটাই বা অধিকাংশই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির যে খসড়া সেখান থেকে নেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে গণ অভ্যুত্থানের আমি সব বাদ দিলাম, যেটি বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। গণ অভ্যুত্থানের 5.5 মাস পর রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে জুলাই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল, যেটি প্রথমে বলছিলাম, এবং এই ঘোষণাপত্রে শুধু 36 দিনের বৈপ্লবিক কাহিনী কেন এর মধ্যে সংযোজিত হবে? কথিত বৈপ্লবিক কাহিনী, আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যদি আসে 15.5 বছর 16 বছরের কথা আসতে হবে। এটি যেমন বলেছে বিএনপি, বলেছে গণ অধিকার পরিষদ, বলেছে গণসংহতি আন্দোলন সহ আরো বিভিন্ন রাজনৈতিক দল। আর কমিউনিস্ট পার্টি, বাসদ, তারা তো যায়নি। ঠিকই আছে, আমি তাদের সঙ্গে একমত পোষণ করি। কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল বা হয়ে আসছে রাজনৈতিক দলগুলোকে, তার একটি কঠিন জবাব দিয়েছে কমিউনিস্ট পার্টি সহ অন্য দল। তো সেখানে বলা হলো, হ্যাঁ, একটা ঘোষণাপত্রের দরকার আছে, কিন্তু এত তাড়াহুড়া কেন? এই তাড়াহুড়া করে আসলে কি হবে? এবং একটা পর্যায়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্ন তুললেন। তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে আমরা হতাশ। 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এর পেছনে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে, সেসব আন্দোলন ঘোষণাপত্র সংযুক্ত করতে বলেছি। এবং প্রশ্ন করা হয়েছিল এই ঘোষণাপত্র কে তৈরি করেছে। তার প্রশ্নের উত্তরও উপদেষ্টা পরিষদ কিংবা প্রধান উপদেষ্টা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক কারো পক্ষ থেকে কোনো সদুত্তর আসেনি। অর্থাৎ আসমান থেকে পড়েছে এই ঘোষণাপত্র। আর উপদেষ্টা মাহফুজ আলম তার নানান ধরনের বৈপ্লবিক পরামর্শই তো সবকিছু চলছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, অন্তত আমি বলতে চাই, এগুলো কোনো লাভ নেই, কোনো প্রকারের বিন্দুমাত্র কোনো লাভ হবে না। জাস্ট একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এর মধ্য দিয়ে রাজনীতি আরো অস্থির হয়ে উঠছে, অস্থিতিশীলতার সৃষ্টির সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। কোনো লাভ হবে না এগুলো করে, শুধু নাটক চলবে। ডেইলি সোপের মতন নানান ধরনের কাহিনী আমরা প্রতিদিন দেখব। টেলিভিশনে ডেইলি সোপ হয় না, ধারাবাহিক যে নাটকগুলো যার কোনো শেষ নেই, কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না, চলতেই আছে। এগুলো মনে হচ্ছে চলতেই আছে, কিন্তু আপাতত সেটা মনে হলো শেষ তো আছেই। ছাত্র সমন্বয় একটা বড় ধাক্কা খাচ্ছেন। প্রথম ধাক্কা খেয়েছে রাষ্ট্রপতির অপসারণের দাবিকে কেন্দ্র করে, দ্বিতীয় ধাক্কা খেয়েছে 31 ডিসেম্বর তারা সংবিধানের কবর রচনা করে তারা সংবিধান একেবারে ছুঁড়ে ফেলবে। তৃতীয় ধাক্কা খেলো বৃহস্পতিবার, এবং সরকারও নিশ্চয়ই একটা ধাক্কা খেয়েছে। আল্লাহ হাফেজ।